আজ আপনারা শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত মিসির আলী সিরিজের মিসির আলী অমীমাংসিত রহস্যের একটি গল্প, লিফট রহস্য, দ্য শুইক অডিও বুকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লিফটে উঠে কখনো ভয় পেয়েছেন? আমি কিছুক্ষণ চিন্তা করলাম। ইউনিভার্সিটিতে পড়ার সময় মহসিন হলের লিফটে 1 ঘন্টার জন্য আটকা পড়েছিলাম। আমার সঙ্গে জীবনে প্রথমবার লিফটে উঠেছেন এমন এক বৃদ্ধ ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি নিজে ভয় পাইনি। দিনের বেলা বলেই লিফটে কিছু আলো ছিল, পুরোপুরি অন্ধকার ছিল না। আমি মিসির আলীর দিকে তাকিয়ে বললাম, না। কেউ প্রচন্ড ভয় পেয়েছে এমন শুনেছেন? এক বুড়ো মানুষকে নিজে ভয়ে অজ্ঞান হয়ে যেতে দেখেছি। লিফটে ভয় পাওয়া নিয়ে কোনো গল্প শুনেছেন? একটা গল্প শুনেছি, গল্পের সত্যি মিথ্যা জানি না। এক লোক 7 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবে। লিফটের বোতাম টিপল, লিফটের দরজাও খুলে গেল। তিনি ভেতরে ঢুকে হুড়মুড় করে নিচে পড়ে গেলেন। কারণ লিফটের দরজা খুলেছে ঠিকই, কিন্তু লিফট আসেনি। মেকানিক্যাল কোনো গন্ডগোল হয়েছে। লিফট নিয়ে কোনো ভূতের গল্প পড়েছেন কি? হ্যাঁ, স্টিফেন কিংয়ের একটা গল্প পড়েছি, বেশ জমাট গল্প, সায়েন্স ফিকশন টাইপ। আমি লিফট নিয়ে একটা গল্প বলবো। এক তরুণী লিফটে উঠে এমনই ভয় পেল যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। সে এখন এক ক্লিনিকে আছে, তার চিকিৎসা চলছে। কি দেখে ভয় পেয়েছে এখনো পুরোপুরি জানি না। চলুন যাই, চেষ্টা করে দেখি মেয়েটার মুখ থেকে কিছু শোনা যায় কিনা। সম্ভাবনা ক্ষীণ। ভয় পেয়ে যে মানসিকভাবে বিপর্যস্ত, সে ভয় কেন পেয়েছে সেই বিষয়ে মুখ খুলবে না, এটাই স্বাভাবিক। আপনি মেয়েটার খোঁজ পেলেন কিভাবে? ক্লিনিকের ডাক্তার আমাকে জানিয়েছেন, মেয়েটির ব্যাপারে সাহায্য চেয়েছেন। মেয়েটা তার আত্মীয়, বোনের মেয়ে বা এই জাতীয় কিছু। মেয়েটার নাম লিলি। বয়স 24 বা 25-এর কিছু বেশি হবে। গায়ে হাসপাতালের সবুজ পোশাক। সাধারণ বাঙালি মেয়ে যেমন হয় তেমন, রোগা, শ্যামলা। মেয়েটার চোখ সুন্দর। বিদেশে এই চোখকেই বলে লিকুইড আইস। চাদর গায়ে সে জড়সড় হয়ে ক্লিনিকের খাটে বসে আছে। সে 2 হাতে একজন বয়স্ক মহিলার হাত চেপে ধরে আছে। শব্দ করে নিঃশ্বাস ফেলছে। কিছুক্ষণ পর পর ঢোক গিলছে। মিসির আলী বললেন, মা কেমন আছো? লিলি তাকালো, কিন্তু কোনো জবাব দিল না। বয়স্ক মহিলা বললেন, লিলি কারো প্রশ্নের জবাব দেয় না, শুধু বলে লিফটের ভিতর ভয় পেয়েছি, এর বেশি কিছু বলে না। আপনি কি লিলির মা? জি। আপনাকেও বলেনি কি দেখে ভয় পেয়েছে? না, বেশি কিছু জিজ্ঞেস করি না। এই বিষয়ে জানতে বেশি জোরাজোরি করলে মেয়েটা আমার অজ্ঞান হয়ে যায়। মিসির আলী লিলির সামনের চেয়ারে বসতে বসতে বললেন, মা শোনো, তুমি প্রচণ্ড ভয় পেয়েছো বুঝতে পারছি। এখন তুমি লিফটের ভেতর নেই, লিফটের বাইরে। বাকি জীবনের লিফটে না উঠলেও চলবে, চলবে না? এই প্রথম লিলি কথা বলল। আমি আর কখনো লিফটে উঠবো না। যে লিফটে উঠে তুমি ভয় পেয়েছো, সেখানে তুমি না উঠলেও অন্যরা তো উঠবে। তারা তখন ভয় পেতে পারে, তাদের অবস্থাও তোমার মতো হতে পারে, পারে না? হ্যাঁ পারে। এই কারণেই তোমার সাথে কি হয়েছে সেই ঘটনাটা বলা দরকার। একবার বলে ফেলতে পারলে তুমি নিজেও হালকা হবে। তুমি কি দেখে ভয় পেয়েছো তার একটা ব্যাখ্যাও আমি হয়তো দাঁড় করিয়ে ফেলবো। আপনি পারবেন না। পারবো না বলে কোনো কাজে হাত দেব না, আমি সেরকম না, তুমি সেরকম। তুমি ধরেই নিয়েছো লিফটে কি দেখেছো তা বলতে গেলে প্রচণ্ড ভয় পাবে বলে বলছো না। তুমি না বললেও কি দেখেছো তা কিন্তু তোমার মাথার মধ্যে আছে, তাকে তো মুছে ফেলতে পারছো না। আচ্ছা, আমি বলবো। ভেরি গুড। আগে 1 কাপ চা খাও, তারপর গল্প শুরু করো।
কোনো খুঁটিনাটি বাদ দেবে না। লিফটে তুমি একা ছিলে? আমি আর লিফটম্যান, আর কেউ ছিল না। লিফটটা কোথায়? মতিঝিলের এক অফিসে। তুমি সেখানে কাজ করো? আমি বিবিএ পড়ছি, এই জন্য একটি ফার্মের সঙ্গে অ্যাফিলিয়েশন আছে। সেখানে সপ্তাহে একবার হলেও যেতে হয়, কাগজপত্র আনতে হয়। গতকাল এই জন্যই গিয়েছিলে? হ্যাঁ। গতকাল ছিল শুক্রবার, সব কিছু বন্ধ। বন্ধের দিন তুমি কাগজপত্র আনতে গেলে? লিলি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে, তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। মিসির আলী বললেন, অফিসের ঠিকানাটা বলো। আমি আপনাকে কিছুই বলবো না। মিসির আলী মেয়েটির মার দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়ে বাসায় ফিরেছে কখন? ঢাকা মেডিকেল থেকে একজন ডক্টর টেলিফোন করেছিল, লিলির কথা জানালো। কে এসে নাকি লিলিকে হাসপাতালে দিয়ে গেছে। আপনার মেয়ে কোথায়, কোন অফিসে যায় আপনি জানেন? না। মেয়ের বাবা কোথায়? বিদেশ, মালয়েশিয়ায় কাজ করে। মিসির আলী লিলির দিকে তাকিয়ে বললেন, তুমি তাহলে কিছুই বলবে না? না। মিসির আলী উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, তাহলে আমি যাই, তুমি ভালো থেকো। আর একটা কথা শোনো মা, যা করবে ভেবে চিন্তে করবে। হঠাৎ বিপদে পড়া এক কথা, আর বিপদ ডেকে আনা অন্য কথা। লিলি বলল, আপনি যাবেন না, বসুন, আমি সব বলবো। মা, তুমি অন্য ঘরে যাও। আমি থাকলে সমস্যা কি? তোমার সামনে আমি কিছুই বলতে পারবো না। মিসির আলী আমাকে দেখিয়ে বললেন, ইনি কি থাকতে পারবেন? হ্যাঁ, পারবেন। উনি লেখক, আমি ওনাকে চিনি। আমি আপনাকেও চিনি। আপনাকে নিয়ে লেখা দুটো বই আমি পড়েছি। একটির নাম মনে আছে, মিসির আলীর চশমা। সেখানে একটি ভুল আছে, ভুলটা আমি দাগ দিয়ে রেখেছি, এখন মনে নাই। লিলি সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা শুরু করল। স্পষ্ট উচ্চারণ, বাচনভঙ্গি ভালো। কথা বলার সময় সামান্য মাথা দুলানোর অভ্যাস আছে। ভালো মেয়ে বলতে আপনারা যা ভাবেন আমি তা না। আমি খারাপ মেয়ে, যথেষ্ট খারাপ মেয়ে। মতিঝিলের ওই অফিসে আমি একজন ভদ্রলোকের কাছে যাই, তার নাম ফরহাদ। প্রেম ভালোবাসা এইসব কিছুই না। আমি নিরিবিলি কিছু সময় তার সঙ্গে কাটাই। তার বিনিময়ে টাকা নেই, উপহার দিলে উপহার নেই। আমার যে টাকা পয়সার অভাব তাও নয়, বাবা মালয়েশিয়া থেকে ভালো টাকা পাঠান। আমি শুধু যে ফরহাদ সাহেবের কাছেই যাই তা না, আরও লোকজনদের কাছে যাই। একটা নোংরামি তো নোংরা পুরুষদের সঙ্গেই মিশবে। এই দেশে নোংরা পুরুষের কোনো অভাব নেই। বেশিরভাগ নোংরা পুরুষই বিবাহিত, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখী জীবনযাপন করে। সুযোগ পেলেই আমার মতো নষ্ট মেয়েদের নিয়ে ফুর্তি করে। একবার এক লোকের সঙ্গে তার স্ত্রী সেজে কক্সবাজারে 3 দিন ছিলাম। মাকে বলেছি স্টাডি ট্যুরে যাচ্ছি। আমি গায়ের চামড়া বিক্রি করলেও নেশা করি না, মদ সিগারেট ড্রাগস কিছুই না। পার্টি মাঝে মাঝে মদ খাওয়ার জন্য খুব ঝোলাবলি করে। তারা মনে করে নেশাগ্রস্ত মেয়ের সাথে শোয়া ইন্টারেস্টিং। তাদের পীড়াপিড়িতেও রাজি হই না। কক্সবাজারে যে লোকের সঙ্গে গিয়েছিলাম সে বলেছিল প্রতি পেয়ে হুইস্কি খাবার জন্যে সে আমাকে 1000 করে টাকা দেবে। তখন শুধু 7 পেগ খেয়ে 7000 টাকা নিয়েছি এবং ওই লোকের গায়ে বমি করেছি। তার শিক্ষা সফর হয়ে গেছে। মিসির আঙ্কেল, এখন বলুন আমি কেমন মেয়ে? মিসির আলী কিছু বললেন না। লিলি ঠোঁট বাঁকা করে হাসল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটি তার চরিত্রের বিকারগ্রস্ত অংশটির কথা বলে আরাম পাচ্ছে। যাই হোক, আসল গল্প বলি। আমি ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছি। শুক্রবারে অফিসে একেবারেই লোকজন থাকে না কথাটা ঠিক না। কিছু লোকজন থাকে, কেয়ারটেকার, মালিক, ঝাড়ুদার। শুক্রবারে লিফট বন্ধ থাকে। ফরহাদ সাহেব বসেন 6 তলায়। 6 তলা পর্যন্ত হেঁটেই উঠতে হয়। এই জন্য শুক্রবার আমি তার সঙ্গে দেখা করতে চাই না।
গতকাল গিয়েছিলাম, কারণ তিনি বলেছেন আমাকে একটা মোবাইল সেট দেবেন। আমার একটা দামি মোবাইল সেট ছিল, আইফোন, সেটা চুরি হয়ে গেছে। আমি অফিসে পৌঁছলাম সকাল 11টায়। সিঁড়ি দিয়ে উঠতে যাব, খাকি ড্রেস পরা একজন বলল, আপা আপনি ফরহাদ সাহেবের কাছে যাবেন? হ্যাঁ। লিফটে করে যান, এত দূর হাইটে উঠবেন? লিফট চালু আছে? আজকে চালু আছে। কমার্শিয়াল ব্যাংকে আজকে সারাদিন কাজ হইব, তারা খবর দিয়ে একটা লিফট চালু রাখছে। আপনি কি লিফটম্যান? জি আপা। আপনাকে চিনেন? নামে চিনি না, তো আপনি ফরহাদ সাহেবের কাছে মাঝে মাঝে যান, এটা জানি। আমি বললাম, ইউনিভার্সিটির কাজে আসতে হয়, বিবিএ করছি তো। ফরহাদ সাহেব কোম্পানি আইন বিষয়ে আমাকে পড়ান। আমি লিফটম্যানকে নিয়ে লিফটে উঠলাম। 6th ফ্লোরে বোতাম চাপা হয়েছে। লিফট কিন্তু থামল না। 7, 8 পার হয়ে 9-এর দিকে যাচ্ছে। লিফটম্যান ব্যস্ত হয়ে বোতাম চাপাচাপি করছে। 8 এবং 9-এর মাঝখানে লিফট থেমে গেল। লিফটের ভিতরের বাতি নিভে গেল। মাথার উপরে যে ফ্যান ঘুরছিল সেটা বন্ধ হয়ে গেল। লিফটম্যান বলল, খাইছে আমারে, আবার ধরা খাইলাম। কারেন্ট চলে গেছে নাকি? বুঝতেছি না তো, এই জায়গায় লিফট মাঝে মাঝে আটকায়, আর একবার আটকাইলে পাক্কা 4 ঘন্টা লেখা শেষ। সর্বনাশ! আবার আপনার কাছে মোবাইল আছে না? একটা নাম্বার দিতেছি, মোবাইল দেন, লিফট চালুর ব্যবস্থা হয়ে যাব। আমার কাছে মোবাইল সেট নেই। ও আচ্ছা ঠিক আছে, চিন্তার কিছু নেই, টুলের উপরে বয়ে থাকেন। ঠিক হতে কতক্ষণ লাগবে? কোয়া তো মুশকিল আপা, আইজ তো আবার ছুটির দিন, লোকজন যাইব জুমার নামাজে। এখন বাজে মাত্র 11টা। এখন কিসের জুম্মা? ওই একটা অজুহাত আর কি, অজুহাতে আগে আগে বাইর হইব, সবাই খালি অজুহাতই খুঁজে। ইমার্জেন্সি অ্যালার্ম বা এই জাতীয় কিছু নেই? আছে, তো মনে হয় নষ্ট, রক্ষণাবেক্ষণ নাই। মাসে একবার সার্ভিসিং করার কথা, 3 মাস হয়েছে কোনো সার্ভিসিং করে নাই। মনে হলো 1 ঘন্টা বসে আছি, ঘড়িতে দেখি মাত্র 7 মিনিট পার হয়েছে। লিফটম্যানের সঙ্গে গল্প করা ছাড়া সময় কাটানোর কোনো বুদ্ধি নেই। আমি বললাম, আপনার নাম কি? আমার নাম সালাম। আমার এক ছোটো ভাই আছে, তার নাম হলো কালাম। ওয়ও লিফটম্যান, গুলশানের এক অফিসে কাম করে। বেতন আমার চেয়ে বেশি পায়, প্রায় 400 টাকার মতো বেশি পায়। আবার ওভার টাইম তো আছেই। আমাকেও এখানে ওভার টাইম নেই। আজকে এই যে ছুটির দিনে কাজে আইছি, একটা পয়সাও পাবো না। লিফটম্যানের চাকরিটা মনে হয় খুব বোরিং, তাই না? মানে ক্লান্তিকর। কি খালি উড়ানামা আর উড়ানামা, এটা কোনো চাকরির জাতি না। কি করবো কন, লেখাপড়া তো শিখি নেই। তো আমার ভাই কালাম আবার মাশাল্লাহ পড়াশোনা কিছু করছে, 6 ক্লাস পর্যন্ত পড়ছে। আপনি বিয়ে করেছেন? যে না, বেতন যা পায় তাদের নিজেরই পেট চলে না, আবার সংসার। তার উপরে আবার দেশে টাকা পাঠাইতে হয়, মা তো জীবিত আছে। তাই আমার ভাই কালাম বিয়া করছে। মেয়ের বাড়ি টাঙ্গাইলের মধুপুর। তারপর আবার একটা কন্যাও আছে, কন্যার নাম হইল গিয়া রেশমা। বয়স কত? ফেব্রুয়ারির 3 বছর হইব। মাশাল্লাহ সব কথা কইতে পারে। আমার এটাকে হাওয়াই চাচা। হাওয়াই চাচা ডাকে কেন? তার যখনই দেখতে যাই হাওয়ার মিঠা লয়ে যাই, একটা 10 টাকা করে পিস, এই লেগেই হাওয়াই চাচা ডাকে। দেখতে কেমন হয়েছে? আপনাকে দোয়ায় মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি পায়ের বউরে কইছি সবসময় মাইয়ার কপালে যেন ফোঁটা দিয়ে রাখে। সুন্দরী মায়াগুর উপর জিন ভূতের নজর লাগে না, আবার খারাপ মানুষেরও তো নজর লাগে। মাইয়াটা আমার খুব পছন্দ করে। আমার তো মনে হয় তার বাপ মার চেয়েও বেশি পছন্দ করে। এটা নিয়ে 100 টাকা বাজি রাখতে পারবো। গত ঈদে তার লেগে একটা জামা দিছিলাম, নীল জামা, সামনে পিছিয়ে লাল ফুল। এই জামা ছাড়া কিছুই পরবো না। জামা খাটো হয়ে গেছে, তাও ওইটাই পরবো। ভালো তো। নিজে নিজে ছড়া শিখছে। তার বাপ মা যদি বলে ছড়া কইতে, সে কইব না। আমি যদি বলি কই গো চাঁদের মা বুড়ি, একটা ছড়া কও দেখি, সঙ্গে সঙ্গে কইব। আপনি তাকে চাঁদের মা বুড়ি ডাকেন? জি আপা, এখন আমার ভাইও তারে চাঁদের মা বুড়ি ডাকে। আমি ঘড়ি দেখলাম, মাত্র 30 মিনিট পার হয়েছে। উদ্ধারের কোনো ব্যবস্থা হচ্ছে না।
সালামের ভাতিজির গল্প কতক্ষণ শুনব? আমার এজমার মতো আছে। বন্ধ ঘরে এজমার টান ওঠে, বন্ধ লিফট, সামান্য আলো, বাতাস নেই। আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। আমার শ্বাসকষ্টের ধরনটা এমন যে একবার শুরু হলে দ্রুত বাড়তে থাকে। আমি হা করে নিঃশ্বাস নিচ্ছি, বুকের ভিতর ঘর ঘর শব্দ হচ্ছে। সালাম ভীত গলায় বলল, আফা কি হয়েছে? নিঃশ্বাস নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট আছে। লিফট কিছুক্ষণের মধ্যে চালু না হলে আমি মরে যাব। তখনই ঘটনাটা ঘটল। আমি লিফটে একা, আর কেউ নাই। আমি কয়েকবার ডাকলাম, সালাম সালাম সালাম। তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরেছে তখন দেখলাম আমি আমার মায়ের বাসা। এই আমার ভয় পাওয়ার ইতিহাস। মতিঝিল অফিসের ঠিকানা চান? এই নিন ফরহাদ সাহেবের কার্ড। ঘটনার ব্যাপারটা খুব সহজ। তুমি লিফটে আটকা পড়ে ভয়ে আতঙ্কে একসময় অজ্ঞান হয়ে পড়েছিলে। লিফটম্যান অদৃশ্য হয়ে গেছে এটা তুমি দেখেছো স্বপ্নে। তুমি লিফটম্যানের সঙ্গে এই বিষয়ে কথা বললেই আমার ব্যাখ্যা গ্রহণ করবে। হতে পারে। এখন কি ভয়টা দূর হয়েছে? হুম, ভয়টা পুরোপুরি দূর করে মার সঙ্গে বাসায় চলে যাও, আর চেষ্টা করো জীবনযাপন পদ্ধতিটা পাল্টাতে। আমাকে উপদেশ দিবেন না, আমি উপদেশের ধার ধারি না। মিসির আলী এবার উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, তাহলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে মা, উঠি। এখনো মা ডাকছেন? একবার যাকে মা ডেকেছি সে সব সময়ের জন্যই মা। রাস্তায় নেমেই মিসির আলী বললেন, চলুন লিফটম্যান সালামের সঙ্গে একবার দেখা করে আসি। তার সঙ্গে দেখা করার দরকার কি? আপনি তো সমস্যার সমাধান করেই দিয়েছেন। বদ মেয়েটাও এখন স্বাভাবিক। হ্যাঁ, সমাধান করেছি, তবে সামান্য খটকা আছে। কি খটকা? লিলি শক্ত ধাঁচের মেয়ে, যখন তখন অজ্ঞান হওয়ার মেয়ে না। তার চেয়েও বড় কথা, অজ্ঞান অবস্থায় কেউ স্বপ্ন দেখে না। গভীর ঘুমেও মানুষ স্বপ্ন দেখে না। যখন হালকা ঘুমে থাকে তখন স্বপ্ন দেখে। তখন চোখের পাতা কাঁপতে থাকে। একে বলে র্যাম, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট। আপনি কি বলতে চাচ্ছেন? আমি নিজেও বুঝতে পারছি না কি বলতে চাচ্ছি। সালামের সঙ্গে দেখা হওয়া জরুরি, শুধু এইটুকুই বুঝতে পারছি। রাত 10টা বাজে, এখন কি তাকে পাবেন? আমার ধারণা সে অফিস বিল্ডিংয়ে থাকে। এখন আমরা ওখানেই যাব। সেই সাথে 3 বছর বয়সী মেয়ে বাচ্চার জন্য কিছু ভালো জামা কাপড় দরকার। সালামকে অফিসেই পাওয়া গেল। সে অফিস ঘিরেই একটা কামরায় দারোয়ানদের সঙ্গে করে থাকে। আমাদের দেখে সে ভীত চোখে তাকালো। মধ্যবয়স্ক একজন মানুষ। তার উপর বয়ে যাওয়া ঝড়ে সে ক্লান্ত এবং হতাশ। তার জীবন ছোট্ট লিফট ঘরে আটকে গেছে। মিসির আলী বললেন, সালাম কেমন আছেন? যে ভালো আছি। আপনার ভাই কালামের মেয়েটি কেমন আছে? হ্যাঁ ভালো। তার নাম তো চাঁদের মা বুড়ি, তাই না? আপনারা আমার কাছে কি চান? কারো লগে আমার কোনো বিবাদ নাই, আমি কোনো দোষ করি নাই। আমরা খুব ভালো করে জানি আপনি কোনো দোষ করেন নাই। আমরা আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। আপনারা কি পুলিশের লোক? না, আমরা পুলিশের লোক না। আপনি যেমন পুলিশ ভয় পান, আমরাও ভয় পাই। আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করব। ইচ্ছে হলে জবাব দিবেন, ইচ্ছে না হলে দিবেন না। আমরা চলে যাব। আপনারা যা করে এখানেই কোন স্যার, এনে আমি স্যার আর কেউ নাই। আমি আপনাকে লগে যাবো না স্যার, আমি গরিব মানুষ, আমি কোনো দোষ করি নাই। আল্লাহর কিরা। শুধু শুধু ভয় পাচ্ছেন কেন? যে অপরাধ করে সে ভয় পায়। গরিব মানুষ অপরাধ না করলেও ভয় পায় স্যার। সে গরিব হয়েছে, এটাই তার অপরাধ। আপনার চাঁদের মা বুড়ির জন্যে কিছু জামা কাপড় এনেছি, দেখুন তো পছন্দ হয় কিনা। সালাম আগ্রহ নিয়ে কাপড়গুলি দেখল। তার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছিল, এখন সহজ হতে শুরু করল। গত শুক্রবারে একটা মেয়ে আপনার সঙ্গে লিফটে আটকা পড়েছিল, আপনিও ছিলেন তার সঙ্গে। কি হয়েছিল বলুন তো? স্যার আমি ওনারে ছোটো বোনের মতো দেখছি, বেতালা কিছু করি নাই। জানি আপনি বেতালা কিছু করেননি, কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছে যাতে মেয়েটা ভয় পেয়েছে, প্রচণ্ড ভয়। ঘটনাটা বলুন শুনি।
আমার চাকরি নট হইব না তো স্যার, চাকরি নট হইলে না খায় মর্ম। মিসির আলী হাসলেন। সালাম তার হাসি দেখে ভরসা পেল বলে মনে হচ্ছে। সে মেঝের দিকে তাকিয়ে তার কথা বলতে শুরু করলো। যে চাকরি আমার রুটি রুজি তারে খারাপ করা ঠিক না, আল্লাপাক নারাজ হন। কিন্তু স্যার চাকরিটা খারাপ, খুব খারাপ। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত লিফটে খালি উঠা নামা আর উঠা নামা, মাঝখানে আধা ঘন্টা হলো লাঞ্চের ছুটি, বাকি সময় লিফটেই তাই। আর আমার মনটা তাই তো বাইরে। তখন একদিন লিফটে আমি একা, 11 তলা থেকে একজন বোতাম টিপছে, লিফট উড়া শুরু করলো। আমার মন কইতাছে থাক মশালা লিফটের ভিতরে। সাথে সাথেই দেখি আমি লিফটের বাইরে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ায় রইছি। কি যে একটা ভয় পাইলাম স্যার, হাত পা পুরো একটা ঠান্ডা হয়ে গেল। মনে হলো আমার মাথাই খারাপ হয়ে গেছে। লিফটের সামনে দাঁড়ায় আছি, এক সময় আমারে স্যার এই লিফট এলো। 11 তলার বড় সাপ নামলেন, আমার দেখে তো ধমক দিলেন, কইলেন কইছিলি? আমি কইলাম স্যার টয়লেটে। এই হলো স্যার, আমি ইচ্ছা করলে এই লিফটের বাইরে আসতে পারি, কেমনে পারি জানি না। লোকজন থাকলে অবশ্য বাইর হই না। ওই দিন আফার দম বন্ধ হয়ে আইতাছিল, দেখা জলদি তখন বাইর হইছি। লিফট উপরে নিয়ে গেছি, আপাতত তখন অজ্ঞান হয়েছিল। ফরহাদ সাহেবের খবর দিলাম, উনি আফারে নিয়ে হাসপাতালে গেল। আপনার এই ব্যাপারটা আর কেউ জানে? আমার ছোট ভাই কালামরে শুধু বলছি, সে বলছে আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে, আর কিছু না। লিফটের চাকরি বেশি দিন করলে নাকি সবারই মাথা খারাপ হয়ে যায়। স্যার এই আমার কথা, আর কোনো কথা নেই। আর কিছু জানতে চান? না, আর কিছু জানতে চাই না। আমরা দুজন বাসায় ফিরছি। আমি বললাম, এই ঘটনাটা কি আপনার আনসলভড খাতায় উঠবে? হ্যাঁ। এই ঘটনাটা কি লিলি মেয়েটাকে জানানোর প্রয়োজন আছে? না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এই ধরনের গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন দ্য শউইক অডিও বুক।